নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে, সমস্ত প্রার্থী নেমে পড়েছেন প্রচারে। আমার সঙ্গে এই মুহূর্তে রাজ্যের ভোট নিয়ে আলোচনায় এমন একজন, যাকে আপনারা সারাক্ষণ মাঠে ময়দানে দৌড়াতে দেখেন, একদম যাকে বলে চরকি কাটার মতো। সে হতে পারে হুগলি, সে হতে পারে মুর্শিদাবাদ, সে হতে পারে বর্ধমান, সর্বত্র দৌড়ে বেড়ানো হচ্ছে কাজ। এই দৌড়বাজ ছেলেটিকে আজকে পাশে পাওয়া গেছে, দৌড় থামিয়ে নিয়েছি। শিবম দাস আমার সঙ্গে আছে, ছোট ভাই কার্যত শিবম আমার। তো শিবম, তোর কি মনে হচ্ছে যে বিধানসভা ভোট, তোর বেশ কয়েক বছরের অভিজ্ঞতা, দুটো প্রশ্ন খুব স্পেসিফিক। এক, জিতবে কে, তোর অ্যানালিসিস কি বলছে? আর দুই, সিপিএম এর কি অন্ধকার কাটতে পারে? দেখো, প্রথম কথা, যদি তথ্যভিত্তিক ভাবো এর একটা অন্যরকম উত্তর হতে পারে, আর যদি সাইকোলজিক্যাল একটা দিক ভাবো তাহলে একটা অন্যরকম দুটোই একটা বল। উত্তর হতে পারে। দেখো, যদি তথ্যভিত্তিক দেখি, এবছরের ভোটটা আমার ব্যক্তিগতভাবে গ্রাউন্ড লেভেলে গিয়ে মনে হয়েছে একটা পোলারাইজড ভোট হতে চলেছে। ওকে। পোলারাইজড ভোট মানে তৃণমূল এবং বিজেপি এই ভোটটাই বিভিন্ন ক্ষেত্রে করতে চাইছিল যে ধর্মীয় ভেদাভেদের ভোট। ওকে। মানে একটা দল এসআইআর কে কাজে লাগিয়ে সংখ্যালঘু মানুষদেরকে কিছুটা বোঝাচ্ছে যে বিজেপি চলে এলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। অন্য দলটি সাধারণ মানুষকে এটা বোঝাচ্ছে যদি সংখ্যালঘুদের এই রকম বাড়বাড়ন্ত হয় তাহলে হিন্দুদের অবস্থা সংকটজনক জায়গায় চলে যাবে। এই যে পোলারাইজড ভোট বা পোলারাইজড একটা সিস্টেমকে এস্টাবলিশ করার চেষ্টা রাজ্যের বিরোধী এবং শাসক দল করলো, তার রিফ্লেকশন কিন্তু ভোট ব্যাংকেও আসবে। ওকে। এবং লোকসভা নির্বাচনের পর অধীর রঞ্জন চৌধুরী একটা কোট এখানে তোমাকে আমি বলতে চাই, অভিষেক দা। তিনি বলেছিলেন হেরে যাওয়ার পর, ইউসুফ পাঠানের আমি ইন্টারভিউ করতে গেছিলাম আগের বছর লোকসভা নির্বাচনে, এবং আইপ্যাকের ছেলে বা বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা হয়েছিল। আমি তখন দেখেছিলাম যে স্পেসিফিক্যালি তাদের টার্গেট পয়েন্টটা কি। একে বলা হয় স্ট্র্যাটেজিক্যাল বিল্ড আপ। যেভাবে তৃণমূল কংগ্রেস স্ট্র্যাটেজিক্যাল বিল্ড আপ করে, সেই পাল্টা দেওয়ার মতো পাল্টা স্ট্র্যাটেজি, কাউন্টার স্ট্র্যাটেজি, সেইটা বিরোধীরা কতটা দেখাতে পারবে একটা প্রশ্ন উঠে যায়। অধীর রঞ্জন চৌধুরী সেখানে দাঁড়িয়ে একটা কোট উনি করেছিলেন যে যারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে না তাদের জন্য ভোটটা, বাংলার ভোটটা খুব কঠিন হয়ে যাচ্ছে। ওকে। সেকেন্ড প্রশ্নের উত্তরটা এক্ষেত্রে আমি আগে তোমাকে দিই, যে বামেদের জন্য এক্ষেত্রে বাংলার ভোটটা এই জন্যই কঠিন হয়ে যাচ্ছে কারণ আমরা বিগত 3-4টি ইলেকশন ধরে দেখলাম ইস্যু ভিত্তিক ভোট, মানে যে ইস্যুগুলোকে বামেরা হাইলাইট করার চেষ্টা করেছে, দুর্নীতি, চাকরি, কর্মসংস্থান, নিরাপত্তা, নারী স্বাধীনতা, এই ইস্যুগুলো সাধারণ মানুষের কাছে কিছুটা হলেও গৌণ হয়ে গেছে, মুখ্য হয়ে গেছে। আমাদের সংকটজনক পরিস্থিতি যেটা আসছে, যেটা দেখাচ্ছে বাকি দুই দল, ওই সংকট থেকে নিজেদের প্রোটেক্ট করার বিষয়টা, মানে সংখ্যালঘুদের বাড়বাড়ন্ত হলে আমার কি হবে, এই যে আতঙ্ক, এই আতঙ্কটা রিফ্লেকশন ভোট বাক্সে 100% পড়বে। ওকে। এটা আমি তোমাকে এখানেই বলে দিলাম। আমরা যেখানে বসে আছি লোকসভা নির্বাচনের আগে, আমি নিজে এখানে দীপশিতা ধরের প্রচার বিভিন্ন ক্ষেত্রে কভার করেছি, এখন মীনাক্ষী মুখার্জির কভার করছি। সাধারণ মানুষের গ্যাদারিং, সাধারণ মানুষের উদ্বেলিত একটা উচ্ছ্বাস, যে নতুন প্রার্থী, নতুন যে কথা বলছে বামেদের তরুণ প্রজন্ম, খুব ভালো। কিন্তু মানুষ এটা কি ভাবছে যে তৃণমূলকে থামানোর জন্য এই মুহূর্তে বামেরাই বিকল্প? এই প্রশ্নটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই জন্যই উঠবে কারণ আমি তোমায় বললাম তথ্য কিন্তু অন্য কথা বলছে। তথ্য বলছে বামেরা লোকসভা নির্বাচনে এত প্রচার করার পরেও 4-5% গোটা বাংলা জুড়ে ভোট পেয়েছে। কংগ্রেসের ভোট যদি যুক্ত করো 9-10-এর আশেপাশে শতাংশ ভোট পেয়েছে। নওশাদের ভোটটাকে আমি এর ভিতরে আনলাম না, যদি যোগ করো খুব বেশি এটা তারতম্য ঘটবে না। ফলে আমার এই বিধানসভা নির্বাচনটা প্রথমত আনপ্রেডিক্টেবল নির্বাচন মনে হয়েছে। আনপ্রেডিক্টেবলনেসের একটাই কারণ যে এই পোলারাইজড ভোটটা ভোট বাক্সে প্রথমবারের জন্য বাংলায় হয়েছে, যেটা হচ্ছে, যেটা এর আগে বহু ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে, কিন্তু এই বছরে যেটা হবে, এইবার যেটা হবে, এতটা পোলারাইজড এর আগে হয়নি। মানে 24-এ এটা হয়নি। 24-এ এটা হয়নি। 24-এর আগে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন নিয়ে একটা কটূক্তি করেছিলেন, রামকৃষ্ণ মিশনের একটা বিষয় আমরা অ্যাটাক করে একটা কথা বলেছিলেন, বহরমপুরে কার্তিক মহারাজকে নিয়ে একটা বিতর্কিত কথাবার্তা বলেছিলেন। ফলে তুমি দেখো, তুমি দেখলে বুঝবে যে স্ট্র্যাটেজিক্যাল বিল্ড আপ, মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে কাকে আক্রমণ করছে, এইটা রিফ্লেকশন হয় ভোট বাক্সে, যে জানে আমার ভোট ব্যাংকটা কি। সেখানে দাঁড়িয়ে বামেদেরও এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা ভাঙার যে কাউন্টার স্ট্র্যাটেজি,
সেইটা করাটা খুব কঠিন হয়ে যাবে কিছু ক্ষেত্রে। এবং এবার বামেদের ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল যেটা আমি বলছি, কারণ এই প্রথমবারের জন্য তুমি যদি সাধারণ মানুষের সাথে কথা বলো, সাইলেন্ট ভোটার অনেক, যারা সামনে আসে না, যারা কোথায় ভোট দেবে কেউ জানে না, কিন্তু দে আর দ্য ডিসাইডিং ফ্যাক্টর, এবং এদেরকে বলা হচ্ছে সুইং ভোটার। এই ভোটটা কোথায় হিউজ যাবে, অ্যামাউন্ট সেটা বলছি। অনেকটা হিউজ অ্যামাউন্ট, কারণ তৃণমূল এর আগে ভোট পেয়েছিল 45%-এর বেশি, বিজেপি পেয়েছিল 38 থেকে 39%। ওই 5% ভোট ডিফারেন্স ক্রিয়েট করেছে, ওই 5% বামেদের ভোট, 5% কংগ্রেসের ভোট। মানে মিডিলের ওই যে ভোটটা তৈরি হয়ে আছে, সেই ভোটটা কিসের ভিত্তিতে ভোট দেবে সেটা কিন্তু এবার ডিসাইডিং ফ্যাক্টর। এবং আমি আবার বলছি, আমি কলতানের প্রচার দেখলাম পানিহাটিতে, সাধারণ মানুষ কলতানের হয়ে কথা বলছে, রাস্তায় নেমে পড়েছেন অনেকেই। রাস্তায় নেমে পড়ছেন অনেকে, মীনাক্ষীর প্রচারে অনেক মানুষ মীনাক্ষীকে দেখার জন্য ছুটে আসছেন, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে। কিন্তু ভোট আসতে এখনো 15 দিন বাকি, তো 15 দিনে আমাদের রাজনৈতিক নেতারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এমন কিছু কথাবার্তা বলবেন, 15 মিনিটে সিদ্ধান্ত অনেক কিছু বদলে যেতে পারে। আচ্ছা, আমি আবার বলছি, ধর্মীয় সংকট নেমে আসতে পারে আমাদের সমাজের বুকে। আমি যখন শুধু এটা ভাবছি, তখন অটোমেটিকলি আমি দুর্নীতি নিয়ে ভাবছি না, আমি শিক্ষা নিয়ে ভাবছি না, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি না, এবং এটা ফ্যাক্ট। এটাকে তুমি নেগলেক্ট করতে পারবে না অভিষেক দা। তোমার হয়তো মনে আছে কিছু বছর আগে বিজেপি নির্বাচনের আগে পার্টি অফিস থেকে একটা ভিডিও করে দেখিয়েছিল। সেই ভিডিওটায় সারদার ক্ষেত্রে জড়িত মদন মিত্র টাকা নিচ্ছে দেখা গেছে, ফিরহাদ হাকিম টাকা নিয়েছে দেখা গেছে, সৌগত রায় টাকা নিয়েছিল দেখা গেছে। তারপরে কিছুদিন পরে যে ভোটটা হয়েছিল, এদের একজনের ভোট কিন্তু সে অর্থে মার্জিনালেও কমেনি, উল্টে কিছু ক্ষেত্রে বেড়েছে। ফলে আমার কোথাও গিয়ে মনে হয় যে সামগ্রিকভাবে বাঙালির ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার তো একটা সামাজিক যখন অবনমন হয়, অবক্ষয় হয়, তখন মানসিক বিকারও তো কিছু ক্ষেত্রে রিফ্লেকশন হয় বিভিন্ন ক্ষেত্রে। যদি ওই রকম গভীরে গিয়ে ভাবে আলাদা বিষয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি কি ওইভাবে গভীরে গিয়ে ভাবছে, এই একটা প্রশ্ন থেকে যায়। দ্বিতীয় কথা, আমরা কিন্তু জানি সরকার যে সামাজিক প্রকল্পের নামে যে টাকাগুলো দেয়, আসলে সেগুলো দরকার একটা শ্রেণীর মানুষের দরকার, কিন্তু যুবসাথী 40 বছর বয়স অবধি বেকার যুবকদের যখন আমি সরকার মাসে 1,500 টাকা করে দিচ্ছে, কাদের দিচ্ছে কেউ জানে না, তারা আদৌ চাকরি করে কি করে না কেউ জানে না। এই যুবসাথী 6 মাস পরে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যেমন ব্যাপারটা ঘটে, কেউ জানে না। একটা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যেমন ঘটে যে মানে সেই মহিলার সত্যি দরকার আছে, এক্স্যাক্টলি, তবে নিচ্ছে, কিন্তু ব্যাপারটা নয়। তার মানে তুমি 40 বছর অবধি একজনকে বেকারের আওতায় ফেলে দিচ্ছ, মানে যুবসাথী দিচ্ছ, তার মানে তুমি ধরেও নিচ্ছ যে এই রাজ্যে 40 বছর অবধি বেকার আছে। আলটিমেটলি মানুষ যদি এই অ্যাঙ্গেলটাও ভাবে যে আমার সরকার চাকরি দিতে পারছে না বলে যুবসাথী দিচ্ছে, তাহলে তো ভোটটা অন্য রকম হতে পারতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেহেতু বাঙালি এত গভীরে গিয়ে কিছু ক্ষেত্রে ভাবে না, এর জন্য আমাদের সামাজিক অবনমন, সামাজিক অবক্ষয়, এবং আলটিমেটলি গোটা ভারতের বুকে আমরা পিছিয়ে যাচ্ছি। এবং তুমি যেখান থেকে প্রশ্নটা শুরু করলে যে ভোটে কি হবে, এই পিছিয়ে যাচ্ছি বলেই আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারা যাচ্ছে না যে মানুষ অ্যাকচুয়ালি চোখ বন্ধ করে তাদের ধর্মীয় সত্তাটাকে রক্ষা করতে চাইছে না ভবিষ্যৎটাকে রক্ষা করতে চাইছে। হয়তো ধর্মীয় সত্তাটাও রক্ষা করাটা প্রয়োজন, কিন্তু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি কি হওয়া উচিত, আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ কতটা ভাবছে, অন্তত গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আমার কিছুটা এই প্রশ্ন নিজেকে আমি করেছি। এবং আমি পরবর্তীকালে কনভারসেশন এখানে অনেক উদাহরণও দিতে পারি যে আমি সাধারণ মানুষের সাথে গিয়ে যে কথা বলেছি, আমি দেখেছি অবিশ্বাস্যভাবে ওখানে আমাদের ওই চেনা পরিচিত একজন ক্যান্ডিডেট হেরে গেছে, সে যে দলেরই হেরে গেছে। কারণটা কি? কারণ মানুষ সিদ্ধান্তহীনতায় শেষ মুহূর্তে অবধি কিছু ক্ষেত্রে যখন ভোগে, তখন রাজনৈতিক দলগুলো এমন কিছু খেলা খেলে দেয় গ্রাউন্ড লেভেলে, যে রিফ্লেকশন কিন্তু ভোট বাক্সে হয়। এটা কিন্তু আমি তোমাকে নিজে দায়িত্ব নিয়ে বললাম। কিন্তু এসআইআর এর ফলে যে ধর অ্যারাউন্ড 60 lakhs ভোটারের নাম শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে রয়েছে, এর মধ্যে থেকে হয়তো 40%, অ্যারাউন্ড 40 to 45% নাম বাদ চলে যাবে, ডি ভোটার হয়ে যাবে হয়তো। কিন্তু একটা অভিযোগ তো বারবার আসছে যে এরা বেসিক্যালি হচ্ছে মুসলিম কমিউনিটির লোকজন, যাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এই পয়েন্টে দাঁড়িয়ে কোথাও কি তোর মনে হচ্ছে যে এসআইআর আসলে বিজেপিকে বেনিফিট দিচ্ছে?
টু সাম এক্সটেন্ট? প্রথম কথা দেখো, যারা এরকম বলছে যে এসআইআর করে শুধুমাত্র সংখ্যালঘুরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কথাটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। ভবানীপুরে মমতা ব্যানার্জির যে পাড়া, সেখানে তো অনেক ভোটার বাদ গেছে, অনেক ভোটার বাদ গেছে, ডিফারেন্সটাই বাদ চলে গেছে, প্রায় 45,000-এর মতো, তার বেশি 45-50-60 হাজারের কাছাকাছি হতে পারে যদি ভুল না হয়। তো ভবানীপুরে সংখ্যালঘু ভোটার সবাই বাদ গেছে, আর কেউ বাদ যায়নি, সেটা আমি বিশ্বাস করি না। তুমি এটা বলতে পারো সংখ্যালঘুরা হয়তো কিছু ক্ষেত্রে বেশি সাফার করেছে ফর সাম টেকনিক্যাল রিজন অ্যান্ড অল, কিন্তু যাদের নাম বাদ গেছে, কাদের নাম এক্স্যাক্টলি বাদ গেছে, সেইটা আজকের দিনে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের যে তথ্য, সেই তথ্যে 100% এটা কিন্তু প্রতিষ্ঠিত নয়। মতুয়াদের অনেক নাম বাদ গেছে। মতুয়ারা কাদের ভোট ছিল? পুরো কমিউনিটি অলমোস্ট বাদ গেছে। মতুয়ারা তো বিভিন্ন ক্ষেত্রে বিজেপির ভোটার এস্টাবলিশড। তার মানে তুমি আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে এত সহজ সাধারণ সরলীকরণ করে দিচ্ছ যে সংখ্যালঘুরাই বেশি ভাত গেছে বলে এটার অ্যাডভান্টেজ কোনো একটি দল পাবে? তুমি যদি তথ্য দেখো, 2021 সালে 77টি আসন জিতেছিল বিজেপি, 63টা সিট 5,000-এর ব্যবধানে নির্ধারিত হয়েছে, এবং 27টা সিট নির্ধারিত হয়েছিল 10,000-এর ব্যবধানে। এবার আমি যদি ধরেও নি আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 80 লক্ষ নাম বাদ যাবে, তাহলে প্রত্যেকটি বিধানসভায় গড়ে বাদ যাচ্ছে 30 থেকে 40,000 নাম। এই 30 থেকে 40,000 নাম মালদা বা মুর্শিদাবাদে হতে পারে সংখ্যালঘু নাম বাদ যাচ্ছে, আবার কলকাতায় যাদের নাম বাদ যাচ্ছে তারা হতে পারে হিন্দু ভোটার বাদ যাচ্ছে। যদি সংখ্যালঘু ভোটার বাদ যাওয়ার অ্যাডভান্টেজ মালদাতে বিজেপি পায়, কলকাতাতে যে হিন্দু ভোটার বাদ যাচ্ছে সেই অ্যাডভান্টেজ তৃণমূল পাবে না কেন? ফলে আজকের দিনে দাঁড়িয়ে তথ্য স্ট্যাটিস্টিক পরিষ্কার করে দিচ্ছে যে এই এসআইআর এর ফলে কাদের নাম বাদ গেছে, এটা যতক্ষণ না সর্বসমক্ষে আসবে ততক্ষণ পরিষ্কারভাবে বলা যাবে না কারা এই অ্যাডভান্টেজ পাচ্ছে। বাট যদি ভুয়ো ভোটার বাদ যায়, কিন্তু কোনগুলো ফ্যাক্টর হবে? ভুয়ো ভোটার, মৃত ভোটার, মাইগ্রেন্ট যারা অন্য জায়গায় চলে গেছে, পরিযায়ী ভোটার, যাদের ভোটটা বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের হয়ে বিভিন্ন জায়গায় যেত বলে অভিযোগ করা হয়, সেই ভোটগুলো কিন্তু বাদ যাচ্ছে। সেটা কিন্তু শাসক দলের কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠিত ভোট, সেইটা যদি বাদ যায় তাহলে শাসকরা কিন্তু বিপদে পড়বে। কিন্তু সেই ভোটের সংখ্যাটা কত সেটা কিন্তু ম্যাটার করবে। ওভারঅল স্ট্যাটিস্টিক্যাল যদি রিপোর্টটা তুমি আজকের দিনে দাঁড়িয়ে তো অনেকে সাবজুডিস হয়ে আছে, ফলে ওভারঅল যদি রিপোর্টটা না পেশ করা হয় তাহলে কিন্তু বোঝাটা কার্যত অসম্ভব হয়ে যায়। ফলে এসআইআর ইজ এ ফ্যাক্টর, কিন্তু এসআইআর শেষ কথা এই বাংলার ভোটে অন্তত আমার গ্রাউন্ড লেভেলে মিশে আমার মনে হচ্ছে না। মানে তুমি কিভাবে বলতে পারো যে পানিহাটিতে এসআইআরটা ফ্যাক্টর হবে? বলতে পারো না। পানিহাটির ইস্যু আলাদা, পানিহাটির ইস্যু আবার গোটা বাংলার ইস্যু হয়ে উঠেছে কিনা সেটাও আজকের দিনে প্রশ্ন। ফলে জায়গা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক তুমি যদি ভাবো, ডেমোগ্রাফি ওয়াইজ যদি ভাবো, মাইক্রো লেভেল পলিটিক্স, যদি মাইক্রো লেভেলের পলিটিক্স এর কথা ভাবো, তাহলে ঘটনা আলাদা। মালদার কালিয়াচকের বামেদের ক্যান্ডিডেট বাবুদা, দেবজ্যোতি সিনহা, ওই পলিটিক্সটা হয় বিড়ি শ্রমিক, আম গাছ, গঙ্গা ভাঙন, কে পাশে দাঁড়াবে তার উপরে। তার ঠিক উল্টোটা সুন্দরবনে যদি চলে যায়, উল্টোটা সুন্দরবনে হয়। মতুয়াদের পলিটিক্স সম্পূর্ণ আলাদা, বহরমপুরের পলিটিক্স সম্পূর্ণ আলাদা। তো মালদার পলিটিক্স তোমাকে আমি বললাম, পাহাড়ের পলিটিক্স সম্পূর্ণ আলাদা। ফলে বিধানসভা নির্বাচন এমন একটা নির্বাচন যেখানে অঞ্চল ভিত্তিক পলিটিক্যাল গেম হয়। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের পারফরমেন্স কি সাধারণ মানুষ কি ভাববেন না ভোট দেওয়ার আগে? নাকি সাধারণ মানুষ এসআইআর এ কার নাম বাদ গেছে সেটা ভাববেন? সাধারণ মানুষ হিসাবে যদি প্রশ্ন করা হয় যে কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার রাজবাড়ী হাসপাতালের ডেভেলপমেন্ট কি করেছেন, কিংবা উত্তরপাড়া সামগ্রিক উন্নতি কি হয়েছে, এই প্রশ্নটা উত্তরপাড়ার সাধারণ মানুষ ভাববেন, নাকি এসআইআর এ মালদা মুর্শিদাবাদে কাদের নাম বেশি ভোট গেছে বলে আমি তার অপোজিট মানুষকে ভোট দিচ্ছি, সেটা আমি ভাববে। ফলে এই পুরো বিষয়টা না বাঙালিদের কাছেও একটা বড় কনফিউজিং একটা চ্যাপ্টার, অভিষেক দা, যে আমি ভোট দেওয়ার আগে কি ভাবছি। আর দেখো, তুমি তৃণমূলের পকেট ভোটারকে অস্বীকার করতে পারো না। মানে 30% সংখ্যালঘু মানুষ তৃণমূলকে ভরসা করেন। হয়তো তৃণমূল যথেষ্ট লজিকও আছে, ধরো লজিকও আছে, তৃণমূল এটা মানুষকে তো বিশ্বাস করাতে পেরেছে যে বিজেপি এলে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতির মুখে পড়বেন, বা বিজেপি নেতারা এমন কিছু কথাবার্তা বলেছেন যে সংখ্যালঘু মানুষরা ভীত সন্ত্রস্ত কিছু ক্ষেত্রে হয়ে যাচ্ছে। এটা কিন্তু খানিকটা তুই কচুরিপানার পুকুরের মতন। তুই যদি আরেকটু ভেতরে নামিস, লক্ষ্মীর ভান্ডার, এই প্রকল্প, ওই প্রকল্প, এগুলোরও তো একটা প্রভাব রয়েছে। অবশ্যই আছে। এবার এই 30% যে সংখ্যালঘু ভোট, একটা পার্টির সরকার গঠনের জন্য 40 থেকে 45% ভোট দরকার হয়,
30% তুমি সিকিউর করে ফেলেছো। 30% মানে এই বাংলার 120 থেকে 30টা বিধানসভা আসন। তাহলে তুমি যখন বিজেপি মানে প্রতিনিধি হয়ে রাস্তায় নামলে 294টার মধ্যে 130টা সংখ্যালঘু আসন মাইনাস করে তুমি খেলতে নেমেছো। এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে তুমি 5 ওভার কম নিয়ে 20 ওভারের টার্গেট ফিল আপ করছো বেসিক্যালি। তো তোমার কাছে তো কাউন্টার স্ট্র্যাটেজি হওয়া উচিত। তোমার এই স্ট্র্যাটেজি কতটা আছে, এটাও তো প্রশ্ন। আজকে যখন এই আলোচনা করছি তখনও বিজেপি 294টা আসন ঘোষণা করতে পারেনি। কলকাতা পোর্টে কে ক্যান্ডিডেট হবে বিজেপির, সেটা বিজেপির নেতারা ঘোষণা করতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে কালকে বিজেপি 10 থেকে 12টা প্রার্থী ডিক্লেয়ার করেছে, মানে নমিনেশন পর্ব শুরু হয়ে গেছে। তারপরে আমি প্রার্থী ঘোষণা করেছি এবং 3জনকে প্রত্যাহার করে নিয়ে 3জনকে প্রত্যাহার করে নিয়েছো, বদলেছো তুমি। হ্যাঁ, তুমি ক্যান্ডিডেট বদলাচ্ছ। হ্যাঁ। প্রিয়াঙ্কা টেবরিয়ালের মতো ওই লেভেলের একজন আইনজীবীকে কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শহর কলকাতা এন্টালির মতো জায়গায়। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীকে মানুষ ধরে প্রশ্ন করছে, সমর্থকরা ধরে প্রশ্ন করছে এই ক্যান্ডিডেট কেন করা হলো, কিসের ভিত্তিতে করা হলো। আমার চেনা পরিচিত 2-3জন সাংবাদিক রাজনৈতিক ময়দানে নেমেছেন। ফলে আলটিমেটলি বিরোধী হয়ে আমি যদি শাসকের মতো, মানে মমতা ব্যানার্জির শাসক দলের মতো একটা দলকে হারাতে চাই, আমাকে তো ওদের থেকে এক স্টেপ এগিয়ে প্রস্তুতিটা রাখা হবে না, আরো ভালো প্রস্তুতিটা নেওয়া উচিত আমার। এক্স্যাক্টলি। ফলে এইখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় যে বিজেপির সমস্ত ক্যান্ডিডেটকে লোয়ার লেভেল কতটা অ্যাকসেপ্ট করেছে, তাদের স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ কি, এবং বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার পরও গ্রাউন্ড লেভেল পলিটিক্সকে কতটা বিট করতে পারবে, তৃণমূলের গ্রাউন্ড লেভেল পলিটিক্সকে কতটা বিট করতে পারবে, এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। একই সঙ্গে বামেদেরও এই বিষয়টা ভাবার বিষয় যে তারা মাইক্রো লেভেলে গিয়ে। তোর কি কোথাও কোথাও মনে হয় যে বামফ্রন্ট বেসিক্যালি ইমোশনের উপর ইলেকশন লড়ে? কোথাও কোথাও কি মনে হয় তোর? না, আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে দেখো, ইমোশনাল গেম তো পলিটিক্সে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলও করে, বিজেপিও করে। তুমি হিন্দু খতরে মে হে আর ওদের বোঝানো হচ্ছে সংখ্যালঘু খতরে মে হে, সেটা তো একটা ইমোশনাল গেম। এটাকে তুমি সাইকোলজিক্যালি মাইন্ড গেম, কিন্তু এটা শুধুমাত্র ওটা মাইন্ড গেম, এটা কিন্তু ইমোশনাল গেম বলা যায়। এবার ইমোশনাল গেম কিভাবে হতে পারে? মানে আমার মনে হয় যে সাধারণ মানুষ বা বাংলার মানুষ আজকের দিনে দাঁড়িয়ে এতটাও বোকা নয়। মানে ইমোশনাল মানে আমি এই অর্থ থেকে বলতে চাইছি যে যে একটা ভোট লড়ার জন্য যে স্ট্র্যাটেজির দরকার পড়ে, সেই স্ট্র্যাটেজিটা ডেফিনেটলি সিপিএম এর রয়েছে, কিন্তু অনেক বেশি স্বপ্নাতুর হয়ে পারফর্ম করার চেষ্টা করা। হ্যাঁ, না, আমার মনে হয় বামেদের যারা উঁচু তলার যারা নেতারা আছে, তারা একদম নিচু তলার মানুষের বা নেতাদের সঙ্গে খুব কম কথা বলেন। নট ওয়েল কানেক্টেড, নট ওয়েল কানেক্টেড, এক নম্বর। দ্বিতীয় কথা, তারা জেলা কমিটি, বিভিন্ন লোকাল জোনাল কমিটি, তাদের নেতাদের উপর তো ভরসা করে। সেই নেতারা বাড়ি বাড়ি কতটা শেষ 5 বছরে কানেক্টেড হয়েছে, সেই প্রশ্ন তো উপরতলা কখনো করে না। আচ্ছা, মানে বিভিন্ন ক্ষেত্রে বামেদের কিভাবে পুরো বিষয়টা হয়, দ্যাট ইজ আ স্ট্রাকচারাল প্রসেস। লোকাল কমিটি, জেলা কমিটি, এই কমিটি ওই কমিটি করে আমি উপরতলায় একটা গেল, অনুমোদন হলো, বিষয়টা হলো। কিন্তু লোকাল লেভেলে বামেরা যাকে দেখে, মানে মানুষ যাকে দেখে বামপন্থী প্রার্থীকে ভোট দেবে, সেই নেতাটা কতটা মানুষের দরজা অব্দি পৌঁছাচ্ছে, সেটা কিন্তু দিনের শেষে ম্যাটার করে। আর এটা প্র্যাকটিক্যাল এমন নয় যে মীনাক্ষী মুখার্জি বা দীপশিতাকে সারাক্ষণ নিজেকে দরজায় এসে পৌঁছাতে হবে, তাহলে তার যদি প্রতিনিধি আসতে হবে। এক্স্যাক্টলি, তাও যদি হতো। দেখুন, বামেরা অনেকে আমার কথায় রাগ করতে পারেন, আমি একদম সামনে থেকে পলিটিক্সটা দেখছি, ভুলও হতে পারি, আমার বয়স অল্প, অভিজ্ঞতা অনেক কম। এই যে উত্তরপাড়ার মতো বিধানসভা অঞ্চল, মীনাক্ষী মুখার্জি এখন বামেদের ক্যান্ডিডেট উত্তরপাড়া অঞ্চলে। লোকসভা নির্বাচনে দীপশিতা উত্তরপাড়ায় প্রতিনিধিত্ব করেছেন। উত্তরপাড়ায় বামেরা ভোট পেয়েছে 40,000-এর আশেপাশে, উত্তরপাড়া বিধানসভায় বলছি। সেখানে বিজেপি বামেদের থেকে 15 থেকে 20,000 ভোট বেশি পেয়েছে, 60-এর কাছাকাছি, যদি আমি খুব বড় ভুল না হয়। কবির শঙ্কর বোস এই এলাকায় কবার প্রচারে এসছে? উত্তর শূন্য। কবির শঙ্কর বোসের এখানে ইম্প্যাক্ট কি ছিল? উত্তর কিচ্ছু নয়। কবির শঙ্কর বোস আসলে সোশ্যাল বা এই উত্তরপাড়ার কোন ইস্যুর কথা সাধারণ মানুষের কাছে বিভিন্ন মাধ্যমে পৌঁছে দিতে পেরেছে, সে অর্থে ইম্প্যাক্টফুল হয়নি দীপশিতার থেকে। তাহলে দীপশিতা কেন এই অঞ্চলে বিজেপির ওই কবির শঙ্কর বোসের মতো আননোন একটা ফিগারকে বিট করতে পারলো না? দীপশিতা তো অনেক বেশি পলিটিক্যাল সাপোর্ট। মানুষ কি জানে না দীপশিতা জেএনইউর মতো একটা জায়গা দিয়ে পড়াশোনা করে দেশ বিদেশে বক্তৃতা দিতে যায়? মানুষ কি জানে না যে দীপশিতা যে শিক্ষাগত যোগ্যতা, বিজেপি হ্যাজ গট বেটার ভোট মেশিনারি রাদার দ্যান সিপিএম? সেটা যদি নাও হয়, আমি এটা তোমায় বলতে চাইছি যে বিজেপি এবং তৃণমূল যেরকম ভাবে ধর্মীয় একটা বাতাবরণ
রাজ্যের মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তৃণমূলকে একমাত্র বিজেপি হারাতে পারে বা হিন্দুদেরকে একমাত্র বিজেপি বাঁচাতে পারে, তার পাল্টা স্ট্র্যাটেজি হিসাবে বামেদের লোকাল লেভেলের মানুষদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, দায়িত্ব নেওয়া উচিত ছিল তার যে পাল্টা বাইনারিটা ভাঙার জন্য। তা করতে সেটা পারেনি বলেই তো সেই করতে পারেনি বাম বলেই, গেছে রামে। সেই তা করতে পারলো না বলেই তো বিজেপির এত ভোট বাড়ন্ত। হুম আর তো কোনো কারণ আমি দেখি না। আমার তো পরিষ্কার ভাবে মনে হয় যে দেখুন, সেলিমদা বিভিন্ন ক্ষেত্রে দৌড়াদৌড়ি করে চেষ্টা করছে, ঠিক আছে, বাট এটা শুধুমাত্র সেলিমদার সিদ্ধান্তের উপর একটা স্ট্রাকচারাল পার্টি চলে না কিছু ক্ষেত্রে। সেলিমদার সম্পাদকে লাস্ট কথা হতে পারে, কিন্তু বামেদের যদি স্ট্রাকচারাল এই ডিফল্টটা দেখো, তাহলে দেখবে এদেরকে জেলা কমিটি, রাজ্য কমিটি, এদের উপরেও কিন্তু ভরসা করে থাকতে হয়, লোকাল কমিটির উপরও ভরসা করে থাকতে হয়। মানে সম্পাদক ইচ্ছা করলেই পুরো গঠনতন্ত্র তো বদলাতে পারে না। এটা তো স্ট্রাকচারাল একটা কোথাও গিয়ে মেকানিজমের একটা লুফলস ভাবতে পারো, যে এখনো আমি সে অর্থে গ্রাউন্ড লেভেলে অ্যাক্টিভ হলাম না। তুমি এখন উত্তরপাড়ায় বসে আছো অভিষেক দা, উত্তরপাড়ায় বিজেপি ক্যান্ডিডেট দীপাঞ্জন চক্রবর্তী, বাম ক্যান্ডিডেট মীনাক্ষী মুখার্জি। এখানে দেওয়ালে মীনাক্ষী মুখার্জি যত পোস্টার দেখলে, আমার দৃঢ় বিশ্বাস শীর্ষর্ণ মুখোপাধ্যায় তৃণমূলের এত পোস্টার তুমি দেখোনি। দীপশিতার সময়ও এই জিনিস উত্তরপাড়ায় হয়েছিল, দেওয়াল জুড়ে পোস্টার, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, কিন্তু ভোট বাক্সে রিফ্লেকশন হচ্ছে না কেন? এই প্রশ্ন গ্রাউন্ড লেভেলে আছে, ও নেতাদের কাছে এটা নেই। তার একটাই কারণ, গ্রাউন্ড লেভেল পলিটিক্সটা 5 বছর ধরে কতটা বামেরা করছে এই প্রশ্ন থেকে যায়। কিছু কিছু জায়গায় করছে, আমি বললাম মানিকচক, কালিয়াচক মালদা, কিংবা বহরমপুরের কিছু বাম নেতা যারা সারা দিন পড়ে আছে, পটাশপুর মেদিনীপুরের মতো জায়গা যেখানে সৈকত গিরি ক্যান্ডিডেট হয়েছে, এই সকল জায়গায় গ্রাউন্ড লেভেল পলিটিক্স হয়। কিংবা ধ্রুবর খড়গ্রামে ধ্রুবজ্যোতি দাস সারাদিন পলিটিক্স করছে, কিন্তু বাকি কতজন কত রকম ভাবে পলিটিক্যাল ইমেজ শুধুমাত্র টিভির পর্দায় আমি বিল্ড আপ করবো, রাস্তায় বিল্ড আপ করবো না, মাঠে মানুষের সঙ্গে মিশবো না, সেটা কিন্তু বামেদের ভাবা উচিত। আরেকটা বিষয়, তুমি এখানে একটা, তুমি আরো ভালো বুঝবে, তুমি শহর কলকাতায় থাকো, শহর কলকাতায় তো তথাকথিত একটু ভেবে চিনতে ভোট দেওয়া মানুষরা বেশি থাকে। আমি শিক্ষিত শব্দটা প্রয়োগ করলাম না, গ্রামের মানুষরাও যথেষ্ট শিক্ষিত, তারাও ভেবেচিন্তে ভোট দেন। কিন্তু যে ভোটটা বামেদের ভোট ছিল, যে যাদবপুরের মতো একটা জায়গায় বিধানসভার ভোট, বালিগঞ্জের মতো একটা জায়গায় যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন, সেই ভোটটা কোথা দিয়ে গেল? এটা তো প্রশ্ন, যে বালিগঞ্জ নির্বাচনে সায়রা হালিম ভোট পেলেও বাবুল সুপ্রিয় যেতে। আমি বলছি এর উত্তরটা কে দেবে? এর উত্তরটা কোথায়? এর উত্তরটা তো কোথাও না কোথাও অঙ্কতেই লুকিয়ে আছে। ওইটাকে আমাদের ভাবতে হবে যে কেন কলকাতার মানুষ আর বামেদের ভোট দিচ্ছে না।